শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যার অভিযোগ। হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের লং মার্চে পুলিশি অ্যাকশন, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত। পুলিশ আমাদের গুলি করে, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড হামলা করে, পাটকেল মারে। আমরা কি করেছি? আমাদের হাতে লাঠি ছিল। এটার বিচার না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা আমরা এই স্থান ত্যাগ করব। পৃথিবীর ভবিষ্যৎ ঠিক করবে ছাত্র সমাজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর ইউনূস বললেন, স্বপ্ন থাকতে হবে। আমরা কি ধরনের বিশ্ব চাই, কি ধরনের সমাজ চাই, কি ধরনের সংসার চাই, কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। এক্সচেঞ্জের রেট বাজার ভিত্তিক করার ঘোষণা দিলেন গভর্নর। আগামী মাসেই মিলবে IMF এর ঋণের কিস্তি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকসেবী ও ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সরানোর দাবিও জানান তিনি। এদিকে বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে শাহরিয়ার আলম সাম্যের জানাজা। এর আগে সকালে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে বিবৃতি দেয় ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য। সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোন চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্তকরণ ও ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিকেলে শাহবাগ থানায় স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, শাহবাগ থানা লাগোয়া এলাকায় এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এর দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। তাছাড়া সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করার জন্য ক্যাম্পাসের ভেতরের গেট দুটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে না পারলে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দীতে এসে মাদক গ্রহণে বেশিরভাগ বহিরাগত। এলাকাটিতে মাদক মুক্ত করতে যা যা করা দরকার সবই করা হবে। পাশাপাশি সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমরা চাচ্ছি যে আমাদের যে একটা ইসে থেকে মানে ভিতর থেকে মানে অন্তর থেকে মানে আমরা একটা সমন্বিত একটা প্রয়াস তৈরি করে এটাকে আমরা নির্মূল করার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ আমরা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের TSC চত্বর থেকে বের হওয়া মিছিল বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান। বিক্ষোভ হয়েছে সাম্যর এলাকা সিরাজগঞ্জে। দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ
ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান, সেই সাথে বিচার নিশ্চিতেরও আহ্বান জানান ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে ঝালকাঠি শহরের আমতাল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় নিয়ে শাস্তি দাবি করেন বক্তারা। এছাড়া এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেন তারা। এদিকে সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। কলেজ ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, ব্যবসায়ী শিক্ষা ভবন, কলা ভবন হয়ে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সমাবেশ করেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টির মাঝে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ আটকে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। মৎস্য ভবন পার হওয়ার পর অ্যাকশনে যায় পুলিশ, ঝরে জল কামানো। এতে আহত হয়েছে অন্তত ৩৩ জন শিক্ষার্থী। বর্তমানে কাকরাইলে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার তদন্ত, বিচার ও পুলিশ সদস্যদের বরখাস্ত ও ৩ দফা দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট লিখিত বক্তব্য না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে জবি শিক্ষক সমিতি। সকাল 11টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যায় শিক্ষার্থীরা। পুলিশ আমাদের গতকাল গুলি করে, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড হামলা করে, ইট পাটকেল মারে। আমরা কি করেছি? আমাদের হাতে লাঠি ছিল না, আমাদের হাতে কিছু ছিল, ইট ছিল না, তারপরও আমাদের বন্ধের উপর টিয়ার মারা হয়েছে। ভাই, এখনো কোনো সিদ্ধান্ত আসেনি পরবর্তী আমরা কি কর্মসূচিতে যাচ্ছি। তবে আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট, তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এটার বিচার না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা আমরা এই স্থান ত্যাগ করব। পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে সেটি ঠিক করবে ছাত্র সমাজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই নোবেলজয়ী বলেন, ১৯৭৪ সালে দুর্ভিক্ষ দেখে দেশের মানুষের জন্য কিছু করার চিন্তা আসে তার। সেই থেকে ক্ষুদ্র ঋণ চালু করেন তিনি। নোবেল জয়ের কথা কখনোই ভাবেননি। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে বলে পরামর্শ দেন ডক্টর ইউনূস। বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা বাদ দিয়ে মানুষের অর্থনীতি গড়ে তুলতে হবে। দীর্ঘ সময় পরে সমাবর্তন আয়োজন করায় বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। আমি যেভাবে বলেছি সেভাবে গড়তে হবে এমন কোনো কথা নাই। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে হাটহাজারী বাথুয়ায় নিজ গ্রামের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা। আমরা এই বিষয়ে আরো জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, প্রধান উপদেষ্টার আগমন ঘিরে এলাকাবাসী কি বলছেন? শাওন, একেবারে সাত রব উৎসবের আমেজ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পৈতৃক গ্রাম বাথুয়া, সেখানে আমার পিছনে মানুষজনের ভিড় নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র তার গ্রামের মানুষজন যে এই জায়গায় এসেছেন এমন না, তার ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন মানুষজন এই জায়গায় এসেছেন এক নজর তাকে দেখার জন্য। তবে যাদের শুধুমাত্র এনলিস্টেড যারা আছে তারাই প্রবেশ করতে পারবেন বা তাকে সরাসরি দেখার সুযোগ পাবেন। তারপরেও তারা এই আশাতে নিয়ে এসেছেন যে যদি তাদেরকে তাদের যে বাসনাটা আছে সেটা পূরণ হয়, এক নজর যদি তারা দেখতে পারেন প্রধান উপদেষ্টাকে।
এর পাশাপাশি যে তার সূচিটা আছে, তিনি প্রথমে তার যে পৈতৃক বাড়ি সেখানে আসবেন, পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কুশল বিনিময়ের পরে তিনি তার দাদা দাদির কবরটা জিয়ারত করবেন এবং তারপরেই এলাকাবাসীর সাথে বসে তিনি কুশল বিনিময় করবেন, তাদের কথা শুনবেন। এলাকাবাসী বিভিন্ন রকম কথা তাকে বলার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা এটা বলছেন এলাকার উন্নয়নে যাতে তিনি কিছু করেন এমন বিষয় তারা বলবেন। আবার অনেকে বলছেন যেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তিনি দেশকে নতুন পথ দেখিয়েছেন, তেমন কিছু যদি এই এলাকার মানুষের জন্য সেটা কর্মসংস্থানের মাধ্যমে করা যায় সেটাও তাদের একটা লক্ষ্য থাকবে। আর প্রধান উপদেষ্টার আগমন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা এই জায়গায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ, সেনাবাহিনী, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আছে, তারপর এই জায়গায় স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে। সবকিছু মিলে যে পরিস্থিতিটা এখন একেবারে আনন্দ ঘন একটা পরিবেশ, উৎসবমুখর পরিবেশ। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা সকলেই অপেক্ষা করছেন কবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হবে। 5টা নাগাদ তার আসার কথা রয়েছে। শাওন। জোবাইদ, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এনসিটি ইয়ার্ডে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত হলে 7 সিস্টার্স সহ পার্শ্ববর্তী দেশগুলোও লাভবান হবে। পরে সার্কিট হাউসে পৃথক অনুষ্ঠানে নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। সকালে এনসিটির 4 নম্বর গেট দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এক সভায় বন্দরের অপারেশনাল কার্যক্রম সম্পর্কিত মাল্টিমিডিয়া ডকুমেন্টেশন প্রত্যক্ষ করেন তিনি। পরে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে এবং সক্ষমতা বাড়াতে বিশ্বসেরা বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত হলে পার্শ্ববর্তী দেশগুলো লাভবান হবে বলে জানান তিনি। শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রপ্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা, যা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি। 11,560 কোটি 76 লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য নতুন রেল কাম সড়ক সেতুটির কাজ 2029 সালে শেষ হওয়ার কথা। এরকম যারা কাজে নিয়োজিত আছেন। সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়ক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এটা সবার সমস্যা, সবাই আমরা যেন সম্মিলিতভাবে সমাধান দিতে পারি। সভা শেষে দক্ষিণ কাট্টলী এলাকায় প্রস্তাবিত হার্ট ফাউন্ডেশন হাসপাতালের 23 একর জমির দলিল হস্তান্তর করেন তিনি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। ডলারের দর বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে রপ্তানি রেমিটেন্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন। জানান, প্রয়োজন হলে বিনিময় হারে হস্তক্ষেপ করা হবে। এজন্য $500 মিলিয়ন তহবিল গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানান। আগামী জুনে IMF এর 2 কিস্তি পাওয়া যাবে বলে মনে করেন তিনি। জানান, দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায় আছে, তবে আরও ভালো করতে হবে। মূল্যস্ফীতি কমেছে, সামনের মাসে আরও 1 দফা কমে আসবে। তিনি বলেন, ডলারের বাজার স্থিতিশীল আছে, গেল 9 মাসে একটি ডলারও বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, ডলারের দাম বাজার ভিত্তিক হলেও মূল্যস্ফীতির লক্ষ্য অর্জনে সমস্যা হবে না।
তো সব মিলিয়ে আমরা মনে করছি যে বাজারটা স্থিতিশীল আছে। এখন যেটা IMF এর সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কিছুটা আমি বলবো দর কষাকষি বলি, আর যদি বলি যে আমরা অপেক্ষা করছিলাম একটা অপরচুন মোমেন্ট, সুযোগ, মানে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব। দুদকের মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার SM শাহজাহান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে। এছাড়াও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কথা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেওয়া হয়েছিল। এর আগে গতকাল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ। 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে জানিয়ে আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবী অনুপস্থিত দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এই মামলার শুনানি হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা বলেন, দল নিষিদ্ধের ক্ষমতা আদালতের নেই, কিন্তু তৎকালীন হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেছে আপিল বিভাগ। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। একই সাথে জামায়াতের আইনজীবীরা তাদের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে যুক্তি দেন। বলেন, জামায়াতের সঙ্গে এই প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা প্রতীকটি তাদের। সব নির্বাচনে জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে, ইলেক্টেড হয়েছে, মন্ত্রী হয়েছে। ফলে জামায়াত ইসলামীর সাথে দাড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে। 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার সভাপতিত্বে ফুল কোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। নির্বাচন কমিশনের আইনজীবীরা জামায়াতের নিবন্ধন ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।